Good morning, ma'am. Morning. Good morning, ma'am. Good morning, ma'am. মর্নিং মর্নিং সবাইকে গুড মর্নিং। আচ্ছা, তোমাদের কালকে একটা ফ্রন্ট পেজ দেওয়া হয়েছে, যেটা তোমাদের ফিল আপ করে ওই ল্যাবের ফ্রন্ট পেজ। তো ওটার নিয়ম কানুন আশা করি জানো। তো ওইভাবেই তোমাদের কিন্তু ল্যাব কপিটাকে রেডি রাখতে হবে ইচ সাবজেক্টের। যেমন পরীক্ষার সময় A4 শিটে থিওরি পেপার লিখে তার আগে ওই ফ্রন্ট পেজটাকে সেট করে স্ক্যান করতে, ঠিক সেরকম এখানে তফাৎটা হচ্ছে, এখানে অনেকগুলো স্ক্যান পেপার হবে, তাই তো? তোমাদের কাছে কি ইনফরমেশন আছে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ, প্রত্যেকটা এক্সপেরিমেন্টের জন্য আলাদা আলাদা। আচ্ছা, তো সেইভাবে খুব সুন্দর গুছিয়ে ধৈর্য ধরে, একটু আর কোনো আধ ঘন্টা 40 মিনিটের কোনো তাগাদা নেই, খুব ঠান্ডা মাথায় ধরে ধরে সবকটাকে স্ক্যান করবে, যেন ওই কারুর এপাশ ওপাশ বাদ না চলে যায়। আবার টেবিল, পেন্সিল, বোর্ড, কোল, পা, এগুলো কিন্তু ফাইনাল পরীক্ষাতেও আমরা পেয়েছি, ওইগুলো যেন না যায়। তবে আমার বিশ্বাস যাদের ওইগুলো গেছিল তারা এই মিটিং রুমে নেই। এটা আমার অলমোস্ট জানুয়ারি থেকে দেখছি তোমাদের, জানুয়ারি না ডিসেম্বর থেকে দেখছি, যাই হোক, এত মাসের অভিজ্ঞতা বলছে তারা এখানে নেই। এনিওয়ে, আমার বলার আমি বললাম, যদি এরকম কোনো বন্ধু বান্ধবের কন্ট্যাক্টে থাকো একটু জানিয়ে দিও, যারা ঠিক মতো স্ক্যান করতে পারে না যেন ঠিক করে একটু স্ক্যান করে। হ্যাঁ, এটা দেখো সারা বছর ধরে এক পাতা দু পাতা করে লিখে রেডি করেছো, এর জন্য যে অ্যালোটেড নাম্বার আছে সেটা শুধুমাত্র স্ক্যানের তো সে হারিও না, আমার সেটাই বক্তব্য। এইগুলো খুব ইজিলি মানে পাবে, এতে তোমার টোটাল যেটা স্কোর হবে সেটা বাড়বে, গ্রেড পয়েন্টটা বাড়বে। ফালতু ফালতু জায়গায় এগুলোকে হারিও না, এটাই বলা। এনিওয়ে, আজকে আমি দুটো জিনিসে ভাগ করব, সেটা হচ্ছে প্রথম আমি একটুখানি ইন্ট্রোডাকশন যেরকম দিই আমাদের সেকেন্ড সেমের প্রিরিকুইজিট হিসাবে। ল্যাব ম্যানুয়াল কপি? কি বললে লিখলে বলো তো, বুঝলাম না জিনিসটা। ম্যাম, আই উইল স্ক্যান দ্য প্র্যাকটিক্যাল ল্যাব ম্যানুয়াল কপি। ম্যানুয়াল মানে কি বাবা? তুমি যেটা নিজে লিখেছো সেটা ম্যানুয়াল তো বলে, যাকে আমরা তোমাকে দিয়েছি লিখবার জন্য, ওইটাকে আবার পাঠিয়ে দিও না জানো। ওটাতে তো অ্যান্সার ট্যান্সার সবই দেওয়া আছে, অ্যাপারেন্টলি দেখলে মনে হয় ওটাই ছেলে পুলে লিখেছে। ওটা জানো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিক্যাল ল্যাব। ঠিক আছে সৌম্য, ঠিক আছে, সেটাই বলছি, সব সাবজেক্টেরই এইভাবে সুন্দর করে করে রেখে রাখো। আচ্ছা, দুপাশে দুটো ভাগে ভাগ করব, যেটা হচ্ছে যে এই মাসেই মোটামুটি যা মনে হচ্ছে যেভাবে খাতা রেডি করতে বলছে, এইবারই পরীক্ষার নির্ঘণ্ট বাঁচবে। ইন্টারনাল এবং সেশনাল দুটো, ইন্টারনাল সেশনাল এবং এক্সটার্নাল সেশনাল, এই দুটো আলাদা আলাদা ভাবে হবে, মানে দুবার ভাইভা, দুবার কপি চেকিং, এগুলো হয়তো হতে পারে। তো সেই হিসাবে আমি কিছু ল্যাব, কিছু জিনিস তোমাদের একটু আজ থেকে রিকল করাবো এই অর্থে, নর্মাল যেরকম ল্যাব করাতাম সেরকম নয়, জাস্ট মনে রাখার জন্য যেগুলো ভাইভাতে আসতে পারে সেই রকম কিছু জিনিস আমি তোমাদের রেডি করাবো। আর যারা রেগুলার ক্লাস করেছো এতদিন ধরে, যারা প্রত্যেক কটা ল্যাব ক্লাসে ছিলে, তাদেরকে বলবো তোমরা ম্যানুয়াল গুলো দেখতে শুরু করো উইথ স্যার যে শর্ট কোশ্চেন অ্যান্সার দিয়েছেন সেগুলো। অ্যাপারেন্টলি মনে হতে পারে যে জানি, কিন্তু সব মিলে প্রায় 150-র ওপরে কোশ্চেন আছে। ঠিক আছে, যখন ক্যামেরা অন করে হয়তো হবে, তখন ক্যামেরা অন করে যখন তোমার মুখ দেখে তুমি দেখতে পাবে আমাদের মুখ, আমরা দেখতে পাবো তোমাদের মুখ, যখন চলতে শুরু করবে না তখন দেখবে আজ অব্দি তো ফেস টু ফেস ফেস করনি তোমরা আমাদের, তখন কিন্তু অনেক জানা জিনিস দেখবে হচকচিয়ে যাবে। ঠিক আছে, তো ওই জন্য বলছি বারবার ইয়ে করো। আর আমি আজকে একটা এক্সপেরিমেন্ট ধরবো, যে কটা আমি ক্লাস পাবো একটা এক্সপেরিমেন্ট ধরে সেটাকে একটু তোমাদের আলোচনা করে দেবো, যে কোনটা কোনটা আরেকবার আমাদের মনে রাখা দরকার। তার আগে আমি আজ আমাদের যেটা মেন উদ্দেশ্য প্রিরিকুইজিট, সেটার একটুখানি অংশ তোমাদের দেখিয়ে দিই, খুবই অল্প অংশ দেখাবো, দেখিয়ে আমি এরপর ওটাতে শিফট করে যাবো। ওকে, তো শুরু করা যাক। স্ক্রিন শেয়ার করি, দাঁড়াও।
এইটা এটা আমাদের স্ক্রিন, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখতে না পেলে ইয়েস একটু ম্যাম। বলবে। হুম। আমরা এতদিন কিছু জেনারেল জিনিসপত্র জেনে এসেছিলাম যেটা আমাদের ডে টু ডে নলেজে লাগে, নট স্পেসিফিক ফর সেকেন্ড সেম স্টুডেন্ট, নট স্পেসিফিক ফর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। যে কোনো সিটিজেন, দেশের নাগরিকের কিছু ইনফরমেশন জানা উচিত। আজকেও তাই, আমরা কোর্স স্পেসিফিক কিছু যাবই। এগুলো আমাদের ডেফিনেটলি আমাদের কোর্সের সময় কাজে লাগবে, কিন্তু দেখবে অনেক ইজি হয়ে যাবে সেকেন্ড সেমটা ইন টার্মস অফ এই পেপারটা। তো এরকম কিছু জিনিসে আমি ডিসকাশনে যাই। আমরা মোটামুটি ওই এসডিজি জিনিসটা দেখেছিলাম, লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম, মাঝে মাঝে দেখতে থাকবে, প্রতি বছর আপডেট হবে, জানতে পারবে যে কিরকম প্রোগ্রেস হচ্ছে। এনিওয়ে, আজকে আমরা কিছু ইস্যুস যেগুলো আমাদের ভীষণই কারেন্ট টপিক, প্রতিদিন আপডেট হয় এর উপরে ডেটা, এরকম কিছু জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাদের মেজর পার্ট, যেটা আমাদের সিলেবাসের একটা ভাইটাল অংশও হতে চলেছে পরবর্তীকালে, সেরকম একটা জিনিসের প্রিলিমিনারি আমরা কিছু জিনিস দেখতে চলেছি। আচ্ছা, শুরু করছি তাহলে। সেটা হচ্ছে আমাদের মেজর এনভায়রনমেন্টাল ইস্যুস। এর আগে একদিন ফার্স্ট ক্লাসে আমি বলেছিলাম যে নেক্সট মেজর প্রবলেম তোমাদের কি লাগে, তাতে অনেকে অনেকে অনেক কিছু বলেছিলে, অনেকে কাছাকাছি গেছিলে। প্রভার্টি, কেউ বলেছিল ফুড স্কেয়ারসিটি, তার বেসিক খুঁজতে গিয়ে একজন বলেছিল যে পপুলেশন। তো এইখানেও আমাদের ওয়ার্ল্ড প্ল্যাটফর্মেও বিভিন্ন জার্নালে সব জিনিস যদি তুমি একত্রিত করো, তাহলেও তুমি এই ইস্যুস গুলোই দেখতে পাবে। মেজর ইস্যুস বলতে ফার্স্ট যেটা বোঝায় সেটা হচ্ছে র্যাপিড গ্রোয়িং পপুলেশন, র্যাপিড গ্রোয়িং। অ্যান্ড যেটা আরেকজন বলেছিল যে ম্যাম চীনের তো আমাদের থেকেও বেশি, ঠিক কথা, তো আমরা সেটা বলতে পারি পপুলেশন ডেন্সিটি, বা একটা ইকোনমিক টার্ম আছে, মানে ইকোনমিক্স এর টার্ম আছে, সেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই রেশিও। পপুলেশন ততক্ষণ আমাদের হেডেক হবে না যতক্ষণ আমার ডিমান্ড আর সাপ্লাই প্রপার প্রপোর্শনে আছে। যদি প্রপার প্রপোর্শনে না থাকে তখনই সমস্যাটা অ্যারাইজ করে। এটা গেল আমার মেজর ইস্যুস গুলো, এগুলো একটু মাথায় বসিয়ে নাও। ভবিষ্যতে বিভিন্ন মানে জিকে ওরিয়েন্টেড, কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড যে কোনো এক্সাম, যে কোনো গ্রুপ ডিসকাশন, কোনো চাকরির যেটা লাস্ট জেনারেল গ্রুপ ডিসকাশন হয় বা পার্সোনাল ইন্টারভিউ হয়, এই ধরনের বিভিন্ন জায়গায় এই খুচখাচ জিনিসগুলো লেগে থাকে। দেখে যে তুমি অ্যাওয়্যার কতটা কারেন্ট সিচুয়েশন সম্বন্ধে। তো সেরকম কিছু জিনিস যেগুলো আমি সিলেবাস শুরু হলে আর টাইম পাবো না হয়তো, সেগুলো আমি একটু তোমাদের মাথায় বসিয়ে দিই। তো ফার্স্ট ইজ পপুলেশন, সেকেন্ড population and population density with related poverty and poor standard of living. Poor standard means আমরা কিন্তু আমাদের লিভিং স্ট্যান্ডার্ড কে বলছিলাম, মানে কে কত ভালোভাবে থাকি, কার বাড়িতে কটা এসি আছে, ফ্যান আছে, কে কত বড় বাড়িতে আছে, আমরা কিন্তু সেইটা বলছি। আমরা বলছি কি ইউজ অফ রিসোর্সেস, স্যানিটেশন, এইগুলো রেসপেক্টে পুয়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং। ঠিক আছে, যেখানে আমি একটা এমন জায়গায় থাকি, এমন জায়গায় থাকতে হয়তো আমি বাধ্য যার প্রপার এয়ার সার্কুলেশন হয় না, বাট দ্যাট ইজ পুয়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং। এমন একটা জায়গায় আছি যার সুয়েজ আউটলেট আমার সামনের পুকুরটা, সেখানে কর্পোরেশন বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি তাদের স্ট্যান্ডার্ড যে হাইড্রেট, যে সুয়েজ পাসিং যে সিস্টেমটা আছে, তার সাথে আমার বাড়ির আউটলেট কানেক্ট হয়। ইফ ইট ইজ নট কানেক্টেড, দেন ইট ইজ কল্ড পুয়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং। যে জায়গায় 10 জন থাকার কথা, সেই জায়গায় আমরা 15 জন 17 জন আছি, থাকতে বাধ্য। দ্যাট ইজ কল্ড পুয়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং। এটা বিভিন্ন কারণে হতে পারে, তবে একটা কমন কজ ধরে পভার্টি। মানুষ তখনই এই ধরনের থাকতে বাধ্য হয় when he or she has been enough monetary resource। ঠিক আছে, তো সেইটা আমরা এখানে বোঝাচ্ছি। এটা আমি যখন মিটিং রুমে আমরা যারা আছি বিভিন্ন জন বিভিন্ন স্ট্যান্ডার্ডে আছি, সে সব কিছু ভুলে আমি জাস্ট জেনারেল এনভায়রনমেন্টাল ফ্যাক্ট বলছি, কোনো একটা ব্যক্তি বিশেষকে উদ্দেশ্য করে নয়, আমি জানিও না কার দিকে। এনিওয়ে, পয়েন্ট নাম্বার 3,
forest and agricultural land degradation. Agriculture is affects your food scarcity, the cost of your basic food. Basic food কি জানো? চাল, গম, আলু, এগুলো হচ্ছে বেসিক ফুড রিসোর্সের মধ্যে পড়ে, যেগুলো তোমার দরকারি। তো এইগুলোর কস্ট বেড়ে যায়, which is very much badly affect to our society. সে যে স্ট্যাটাসেই থাকুক। ফরেস্ট যদি বলো ফরেস্টে কি লাভ হলো আমার, তো ফরেস্ট ইজ দ্য purifier. It is your air purifier. It is your, to some extent, it is your water purifier also through rain. তো এই ন্যাচারাল এয়ার পিউরিফায়ার, ন্যাচারাল ওয়াটার পিউরিফায়ার যদি ডিগ্রেড করে যায়, তাহলে কি যেটা সমস্যা হয় সেটা সমস্যা। রিসোর্স ডিপ্লিশন, রিসোর্স মানে হচ্ছে ন্যাচারাল রিসোর্স। তোমার বাড়িতে এখন ফ্রিজে খাবার আছে, টেবিলে রান্না হয়েছে, মা খাবার সাজিয়ে রেখেছে, এগুলো হচ্ছে তোমার at present resource, definitely, but we are thinking about, or we are discussing, we are concerned about the natural resources. So these are depleted day by day. সেগুলো হচ্ছে যেগুলো ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে সেটা। ফিফথ ইজ পাবলিক হেলথ। এখানে একটা কথা বলি, রোজ এই ক্লাসটা, আমার ক্লাসটা করতে করতে মনে হতে পারে যে সব খারাপই আপনি শুধু বলেন, অবস্থা, এটা এক ঘন্টার একটা ক্লাস করে মনে হয় আমাদের অবস্থা খুব খারাপ, কালকে কি হবে জানি না। সেটা নয়, we are discussing the present scenario which need to improve. যেটা ঠিক আছে সেটা তো আমরা ইঞ্জিনিয়ারদের জানিয়ে কোনো লাভ নেই, উডবি ইঞ্জিনিয়ার, ফিউচার ইঞ্জিনিয়ারদের জানিয়ে তো আমাদের উদ্দেশ্য নয়। আমরা সেইগুলোই তোমাদের কাছে পৌঁছাবো যেগুলো প্রবলেমেটিক, বিকজ উই আর হোপফুল দ্যাট ইউ, all of you in future will solve this problem. আমরা তোমাদের কাছে প্রবলেমটাই শো করছি, ভালোগুলো শো করছি না। দ্যাট ডাজন্ট মিন যে তারা নেই, আমরা সেগুলো তোমাদের কাছে দেখাচ্ছি। আমাদের কাজ আমাদের সমস্যাটা বলা, সমস্যা শুনতে এসছো তোমরা, এটা খুব মাথায় রাখো। অ্যান্ড দ্য ফাইনাল আউটকাম, এই এত যে পয়েন্ট গুলো, এর যে আউটকাম হচ্ছে, সেই আউটকাম গুলো হলো এয়ার পলিউশন উইথ গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ। এই যে বাইরে যে ক্লাইমেটটা দেখছো, উইদাউট এনি ফোরকাস্ট কিন্তু এটা আজকে শুরু হলো। তো এই ধরনের র্যাপিড চেঞ্জেস, ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ, প্রচন্ড ভাবে ঠান্ডা, ওয়াটার স্কেয়ারসিটি উইথ ওয়াটার পলিউশন। জল শুধু পলিউট হয় না, তার সাথে স্কেয়ারসিটি ইজ অলসো আ ভেরি ডিফিকাল্ট। এটা একবার শুরু হলে ইমিডিয়েট এর সলিউশন বার করা মুশকিল, একে তোমাকে আগে থাকতে ঠিক করতে হবে। মানে কিওরের প্রসেসে যেও না, প্রিভেনশনের প্রসেসে যাও। কিওরটা খুব মুশকিল স্টেপ, প্রিভেনশন ইজ ইজি অ্যান্ড লং টার্ম। তোমাকে অল্প অল্প করে রোজ করলেও হবে, বাট কিওর একটা এমন জিনিস না, তোমাকে দিনে দিনে সলভ করতে হবে। তুমি এখন ক্লাস করছো, সাডেনলি দেখলে তোমার পাম্পটা খারাপ হয়ে গেছে, ট্যাঙ্কে জল নেই, কি করতে হবে? ইমিডিয়েট ক্লাস ফেলে ছুটতে হবে মিস্ত্রি ধরতে, দ্যাট ইজ কিওর। কিন্তু যদি প্রিভেনশনে যাও, তুমি বুঝতে পারছো খারাপ হচ্ছে, তুমি সময় থাকতে, ছুটির দিন থাকতে, বা এই ক্লাস হয়ে যাওয়ার পর গিয়ে তুমি রিপেয়ার করাচ্ছ মিস্ত্রি দিয়ে, দ্যাট ইজ কল প্রিভেনশন। তো এইগুলো, প্রিভেনশন ইজ ফার ইজি দ্যান কিওর, এগুলো একটু আমাদের মাথাতে রাখতে হবে এবং সেইভাবে চলতে হবে। আমরা যখন এই পড়াশোনা, আমি যখন এই পড়াশোনাগুলো করেছিলাম, তখন যা গভর্নমেন্ট যেভাবে জিনিসটাকে দেখতো, আর অনেকটা ইমপ্রুভ করেছে, অনেক ইমপ্রুভ করেছে। এই আমি রিসেন্ট বেসে তোমাদের জন্য যে স্টাডি আমি নিজে করেছি, যে পড়াশোনা আমি নিজে করেছি অনেক বছর বাদে, তাতে আমি বুঝতে পারলাম অনেক ইমপ্রুভ করেছে। এটা আমি বলছি ধরো লাস্ট 10 ইয়ার্স, 10 ইয়ার্সই ধরো, ওরকমই, তার একটু বেশি হবে, 10 to 12 ইয়ার্স এর একটা টেনিওর ধরো। তো সেটা তার মানে কি, এটা প্রোগ্রেসিং। তাই বি এ পার্ট অফ ইউর ফিউচার জেনারেশন, তোমাদেরও এই প্রোগ্রেসিং এর, স্টেপিং এর মধ্যে পা ঢোকাতে হবে, সেই জুতোতে তোমাদেরও পা ঢোকাতে হবে, ঠিক আছে? এই হলো। এইবার চলে আসি আমাদের পরবর্তীকালে আমরা যেগুলো পড়াতে চলেছি তার একটা মেজর পার্ট, যে কোনো ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটির এটাই হচ্ছে হাইস্ট পার্ট।
যে কোনো ডোমেস্টিক অ্যাক্টিভিটি, এই তোমরা বাড়িতে আছো, সেটারও এটা একটা বড় অংশ। সবচেয়ে যত ধরনের পলিউশন হয় তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বেশি, ইনক্লুডিং মিউনিসিপাল, ইনক্লুডিং ইন্ডাস্ট্রিয়াল, ইনক্লুডিং অটোমোবাইল। এর একটা আলাদা একটা সেক্টর হয় অটোমোবাইল, যেটা আর কোনো পলিউশনের হয় না। টু সাম এক্সটেন্ট নয়েজের হয়, কিন্তু সেটা কন্ট্রোলেবল। এইটা কিন্তু আনকন্ট্রোল। এয়ার এর কোনো বাউন্ডারি হয় না, ওয়াটারের বাউন্ডারি হয়। আজ কোভিড যদি এয়ারবোর্ন না হয়ে ওয়াটারবোর্ন হতো, তাহলে কিন্তু এতটা বিভীষিকা আকার নিতে হতো না, আমাদেরকে বাড়িতে বসে থাকতে হতো। এটা এয়ারবোর্ন বলেই আমাদের আজকে এত ক্রিটিক্যালি হ্যান্ডেল করতে হচ্ছে, বিকজ এয়ার হ্যাজ নো বাউন্ডারি। ওয়াটারকে তুমি তবু বাউন্ডারি দিতে পারবে, এয়ারকে পারবে না, পারেও নি লোকে। এটা হচ্ছে আমাদের কারেন্ট ডেটাবেস। কারেন্ট ডেটাবেসের বাঁ দিকেরটা দেখো। বাঁ দিকেরটা কি? বাঁ দিকের যেটা সার্কেল যেটা দেখতে পাচ্ছ, পাই ডায়াগ্রাম, সেটা হচ্ছে সোর্সেস অফ পলিউটেন্টস ইন আওয়ার কান্ট্রি। আর কিছু কিছু জায়গায় আমি তোমাদের সোর্সটাও দিয়ে দিয়েছি, মানে কোন জার্নাল থেকে আমি ডেটাটা নিয়েছি। জার্নাল থেকে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই, কারণ কিছু মানুষ আছে যাদের সারাদিন কাজ এর ওপর স্টাডি করা। দে উইল পাবলিশ দেয়ার রেজাল্টস, এন্ড when it is published in a reputed journal, then like us, the common people or the people of academics can collect this. সেটাই আমি করেছি এখানে। তো বাঁদিকে যেটা দেখছো সোর্সেস অফ এয়ার পলিউশন, দ্যাট ইজ দ্য সোর্স অফ পলিউটেন্টস। সেখানে লার্জার যে ব্লু, লাইট ব্লু কালারটা দেখছো 45%, দ্যাট ইজ ইয়োর ডাস্ট অ্যান্ড কনস্ট্রাকশন। এই যে কনস্ট্যান্ট ডেমোলিশন অ্যান্ড কনস্ট্রাকশন, ভাঙছে গড়ছে, ভাঙছে গড়ছে রাস্তা। এই দেখলে পড়েছে, তুমি আনন্দে চালাতে চালাতে গেলে 4-5 মাস গেলে না, আবার একদিন গেলে দেখলে আবার তুমি লাফাতে লাফাতে যাচ্ছ, একবার পড়ছো গর্তে, আবার উঠছো, আবার পড়ছো। কি হবে? নেক্সট আবার টেন্ডার বেরোবে, আবার রাস্তাটাকে খুঁড়বে, ডেমোলিশন, আবার তৈরি করবে, কনস্ট্রাকশন চলছে চলছে চলছে, শেষ নেই এর। তো সেখান থেকে তৈরি হয়ে আসা ডাস্ট অ্যান্ড কনস্ট্রাকশন মেটেরিয়াল, দিস ইজ দ্য লার্জ সোর্স অফ এয়ার পলিউশন। কেউ একে টেক্কা দিতে পারবে না, ইন্ডাস্ট্রিও ইভেন পারে না, বিকজ ইন্ডাস্ট্রি হ্যাভ আ কন্ট্রোল মেজার্স, ওদের কিছু কন্ট্রোল ইকুইপমেন্টস আছে। কিন্তু রাস্তাটা যে তৈরি হচ্ছে, পাশে তোমার পাশে যে ফ্ল্যাট বাড়িটা হচ্ছে, এর কি ইকুইপমেন্টস তুমি বসাবে, কোথায় বসাবে? এই যে ভাঙছে, আবার ঠক 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 করে তৈরি করছে, তুমি কোথায় কি বসাবে? পারবে না। এই গেল। সেকেন্ড হচ্ছে ওয়েস্ট বার্নিং, যেটা রেড কালারের নিচে, রেড বা অরেঞ্জ যাই বলো, 17, that 17% is from your waste burning. আমরা জায়গায় জায়গায় যে আবর্জনা, যে সলিড আবর্জনা আমরা পুড়িয়ে ফেলি, তার থেকে যে পার্টিকেলস, যে ফাইন পার্টিকুলেট ম্যাটার্স আর জেনারেটেড, is called waste burning. নেক্সট, মানে ঘড়ির মতন ডান দিক থেকে বাঁ দিকে যাও, ক্লকওয়াইজ ঘোরো। নেক্সট হচ্ছে 14%, দ্যাট ইজ ট্রান্সপোর্ট, দ্যাট ইজ দ্য অটোমোবাইল এমিশন। এটা হচ্ছে, আচ্ছা এটা পরে বলছি। 14% ইজ ওর অটোমোবাইল এমিশন, মানে গাড়ি ঘোড়ার ধোঁয়া। ধোঁয়া থেকে কি আসে, খানিকটা আমরা ফুয়েল চ্যাপ্টারটার সময় পড়েছিলাম, খানিকটা এখানে আবার আলোচনা হবে। নেক্সট ইয়েলো পার্ট ইজ দ্য 9%, দ্যাট ইজ দ্য ডিজেল জেনারেটর। যে বিভিন্ন জেনারেটর গুলো চলে বিভিন্ন শপিং এরিয়ায়, সেই সব জায়গায়, দোকানের পাশে, বহু জায়গায় চলে আজও ডিজেল জেনারেটরের প্রচুর ব্যবহার আছে। নেক্সট হচ্ছে 8% ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি কম অবশ্যই, কারণ এখন রুলস এন্ড রেগুলেশন দিয়ে 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 বড় বড় ইন্ডাস্ট্রি গুলোকে অনেক মানে পলিউটেন্ট এমিশন অনেক কন্ট্রোল করা গেছে। এখন অনেক রুলস এন্ড রেগুলেশন স্ট্রং হয়েছে, অনেক উন্নত মানের কন্ট্রোল ইকুইপমেন্ট বেরিয়েছে, যেগুলো কস্টলি হলেও লং রানে এফেক্টিভ হয়। আর দ্য গ্রিন এরিয়া, দ্যাট ইজ একদম উঁচুতে যেটা, ওপরে যেটা, দ্যাট ইজ ইয়োর ডোমেস্টিক কুকিং। ডোমেস্টিক কুকিং মানে যাদের বাড়িতে এলপিজি গ্যাসেস আছে, তারা কিন্তু এইটার এরিয়ায় পড়ো না, তাদের কাউন্টিং এর মধ্যে নেই। এটা হচ্ছে এখনো ইন্ডিয়ায় যারা কাঠ, কুটো এইসব জ্বালিয়ে
রান্না করে তাদের, যাদের কুকিং সিস্টেমটা ওপেন, বাড়ির বাইরে পেছনের দিকে আলাদা ঘর করে যারা এখনো এই ধরনের প্রিমিটিভ মেথডে করে, সেই তাদেরকে ধরা হচ্ছে, সেই ডোমেস্টিক কুকিংটা এটা করি। এই যে টোটাল যে ডায়াগ্রামটা দেখছো, বাঁদিকের কথা বলছি, এই যে টোটাল ডায়াগ্রামটা দেখছো, এটা হচ্ছে স্যাটেলাইট ইমেজেতে ধরা। এটা কিভাবে ধরেছে? স্যাটেলাইট ইমেজ তাদেরকেই ধরতে পারে যেগুলো লার্জ সেকশনে একসাথে থাকে। মানে এখানে যে ইন্ডাস্ট্রি গুলো দেখছো, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি গুলো ইন্ডাস্ট্রিয়াল বেল্টের মধ্যে আছে তারা। যারা স্ট্যান্ড অ্যালোন আছে তাদের কিন্তু এখানে পাবে না, স্ট্যান্ড অ্যালোনও প্রচুর আছে। পুরনো শহরগুলোতে কোনো বেল্টই হয় না। তো এই যে যত ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, যে ডোমেস্টিক কুকিংও যেখানে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সেই ক্লাস্টারটা, সেই এরিয়াটা যেখানে সবাই ওই পদ্ধতিতে রান্না করে। সেই ইমেজটাই নেওয়া সম্ভব। তো যেটার ম্যানুয়াল ক্যালকুলেশনও হয়, তাহলে ম্যানুয়াল ক্যালকুলেশনও আমি বলবো এটা সেই ক্যালকুলেশনটাই হওয়া সম্ভব যেটা ক্লাস্টার করে আছে। কারণ যখন সোশিও ইকোনমিক ডেটা যারা নেয়, যে এই পাড়ায়, এই যে যেমন আমাদের ইয়ে কাউন্ট হয় না, বলো কত বছর হয়নি, আর এই পপুলেশন যে কাউন্ট হয়, সেই রকম যদি ম্যানুয়াল কাউন্টিংও হয়, ম্যানুয়াল কাউন্টিংও কিন্তু এইভাবেই হয়। পপুলেশনে তারাই কাউন্টেড হয় যাদের ভোটার আইডি কার্ড আছে বা ফ্যামিলির লোকের আছে। যারা উইদাউট ভোটার আইডি কার্ড, উইদাউট প্রপার পরিচয়পত্র যারা থাকে, তাদের কিন্তু পপুলেশন মধ্যে কাউন্ট হয় না। বাট স্টিল দে ইউজ দ্য সেম রিসোর্স দ্যাট ইউ ইউজ। তারা কিন্তু সেম রিসোর্স ইউজ করে। তো এটা মাথায় রাখবে, এটা ছাড়া যে আর কিছু নেই এটা ভাবা ভুল। এটা বলার উদ্দেশ্য আমার এটাই। এই গেল বাঁ দিক। এবার চলে আসো ডান দিক। ডান দিকে দেখো দুটো ফিগার আছে। বাঁ দিকেরটা যেটা এ, সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ ইনফেক্টেড পিপল অফ দ্য ফলোইং ডিজিজেস। আর ডান দিকেরটা যেটা দেখছো, দ্যাট ইজ দ্য পার্সেন্টেজ অফ ডেথ ফর দ্যাট পার্টিকুলার ডিজিজ। এটাও একটা হেলথ অ্যান্ড ইকোনমিক ইম্প্যাক্ট অফ এয়ার পলিউশন 2019 স্টাডি হওয়া একটা জার্নাল, যেটা পরে অনেক পরে পাবলিশ হতে তো অনেক টাইম লাগে। পাবলিশ হয়েছে জানুয়ারি, 1 জানুয়ারি 2021 যেটা পাবলিশ হয়েছে, এরকম একটা অংশ থেকে আমার কালেক্ট করা। এই তলায় এই ডেটাটা দিচ্ছি তার কারণ এটার ভ্যালিডিটি তোমরা বুঝতে পারবে। তোমরা তো বড় হয়েছো, কতগুলো ছবি দেখালে হয় না, তার সোর্স, তার ভ্যালিডেশন তোমাদেরকে বলতে হয়। তো একটু খুব ভালোভাবে নিজেরা, যে যে স্ক্রিনেই আছো, আমি তো এটা স্ক্রিনটা পুরোটা শেয়ার করেই দিয়েছি, স্লাইড শো অনই আছে আমার, তোমরা একটু ভালোভাবে দুটো পিকচার দেখো তো, যে শুধুমাত্র এই পলিউশন। আচ্ছা, এক্ষেত্রে দুটো ভাষা বলি, শুনে রাখো, অনেক জায়গায় পাবে। একটা হচ্ছে ন্যাচারাল সোর্সেস অ্যান্ড আনাদার ইজ অ্যানথ্রোপোজেনিক সোর্সেস। আমার কথা শোনা যাচ্ছে তো, নাকি আজকেও নেটের সমস্যা আছে? না 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 ম্যাম, শোনা যাচ্ছে ঠিকঠাক। ম্যাম শোনা হ্যাঁ, যাচ্ছে। অ্যানথ্রোপোজেনিক বলে একটা ভাষা হয়, অ্যানথ্রো, ANTHRO, অ্যানথ্রোপোজেনিক, POGENIC। অ্যানথ্রোপোজেনিক বা মানে কলোকাল ল্যাঙ্গুয়েজ, বাচ্চাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওটা ম্যানমেড। তো ম্যানমেড বা অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটির জন্য এত ডেট, এটা কি সত্যি নেওয়া যায়? তাও কিন্তু এত কিছুর পরেও থ্যাঙ্কস টু দ্য মেডিকেল ফেসিলিটি যে আমাদের অ্যাভারেজ আয়ু বেড়েছে। অ্যাভারেজ আয়ু অ্যাপার্ট ফ্রম কোভিড এর হিসাব এখানে হচ্ছে না, অ্যাপার্ট ফ্রম কোভিড অ্যাভারেজ আয়ু কিন্তু এখন ওয়ার্ল্ডে যথেষ্ট ভালো। এবং যে সমস্ত কান্ট্রির হেলথ সিস্টেম অ্যাব্রাপ্টলি ভালো, তাদের কিন্তু মানে অ্যাভারেজ এজ মানে প্রচুর হাই, প্রচুর হাই। সেখানে তুমি আমাদের এজেরই লোক দেখতে পাবে না, তার উপরের এজের লোক বেশি পাবে, এরকম অবস্থা। তো যাই হোক, এটা হচ্ছে পার্সেন্টেজ অফ ইনফেকশন। কি আছে? ইসকেমিক হার্ট ডিজিজ। এই শব্দটা অনেক লোক শুনে থাকবে। একটা বয়সের পরে হার্টের সাইজটা একটু এনলার্জ হয়ে যায়, যে সাইজ থাকে সেটাকে বলে ইসকেমিক হার্ট ডিজিজ। ইসকেমিক হার্ট ডিজিজ আর কিছু নয়, এদের একটু মানে হার্ট প্রবলেম হওয়ার চান্সেস হাই থাকে। ধরো এই যে এই সময় এদেরকে নিয়ে খুব সাবধানে থাকতে হয়, বাড়িতে যাদের আছে।
তাদেরকে নিয়ে সাবধানে থাকতে হয়। ইসকেমিক হার্ট ডিজিজ মানে হার্টটা অলরেডি যা লেভেলে থাকার কথা তার থেকে একটু কমজোরি হয়ে আছে, এইটা। এখন ইসকেমিক হার্ট ডিজিজের এজ লিমিট নেমে এসছে, তোমাদের এজে নামেনি, আমাদের এজে নেমে এসছে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, মানে তার থেকে ওই অ্যাঞ্জিওগ্রাফি অ্যাঞ্জিওপ্লাস্টি হয়, শব্দগুলো শোনা আশেপাশে কারোর না কারোর হতে শুনেছি। মানে আমাদের যে লাং আর হার্ট যে কানেকশন করা আছে, কানেকশন লাগানো আছে, যে তারগুলো জোড়া আছে, সেগুলোর মধ্যে ব্লকেজ, পাইপগুলোর মধ্যে কোনোটা ব্লক হয়ে যাচ্ছে। অল্প বিস্তর ব্লক ধরা পড়ে না, চলতে থাকে। যখন বেশি ব্লক হয়ে যায় তখনই ডিসরাপশন শুরু হয়, তখনই করতে হয় অ্যাঞ্জিওগ্রাফি, করে দেখতে হয় কপারসেন্ট ব্লক, যদি ব্লক বেশি হয় অ্যাঞ্জিওপ্লাস্টি। যদি টু মাচ পাইপ ব্লক থাকে তাহলে ওটাকে বাইপাস করতে হয়। রিপ্লেস তো অত সহজে হয় না, বাইপাস করতে হয়। দ্যাট ইজ your second one. That is 22, all are in percentage, okay? 22.7% প্রতি বছর দেখা যায় কি মানুষ, মানে 100 জনের মধ্যে 22 জনের মতো 23 জনের মতন মানুষ দেখা যাচ্ছে এই পলিউশন ওরিয়েন্টেড কারণে পালমোনারি ডিজিজে ভুগছে। এবং তার মধ্যে 32.5 মানে ওই 22.7-এর 32.5, টোটালের নয়, কিন্তু 22-এর যদি 32% করো তাহলে যা হয় সেই পরিমাণ মানুষের দেখা যাচ্ছে ডেথ। এটা অল ওভার ইন্ডিয়ায়। এর মধ্যে স্টেট টু স্টেট ভ্যারি করবে, গ্রাম, টাউন, ভিলেজ, মানে রুরাল এরিয়া, টাউন এরিয়া, মেট্রোপলিটন সিটি, তার মধ্যে ভ্যারি করবে, ঠিক আছে, এজ ওয়াইজ ভ্যারি করবে, অনেক কিছু হবে। নেক্সট হচ্ছে যেটা তোমার হচ্ছে এই যে লোয়ার রেসপিরেটরি ইনফেকশন, 15.5%। রেসপিরেটরি ইনফেকশন মানে অন্যান্য ধরনের, মানে অ্যাজমা, কাফিং, এই ধরনের প্রবলেম। ইয়োলোটা দেখো, নিওনেটাল ডিসঅর্ডার। নিওনেটাল ডিসঅর্ডার মানে, নিওনেটাল ভাষাটা কেউ জানো? নিওনেটাল শব্দটার মানে কি অনেকে জানবে, যাদের পড়তে হয়েছে এই কেসে তারা ভাষাটা জানবে, আদারওয়াইজ জানবে না। নিওনেটাল হচ্ছে বাচ্চাদের, সদ্যজাত, চিলড্রেন বিলো 5, তাদেরকে নিওনেটাল ইউনিট বলে। নিওনেটাল ডিসঅর্ডার, বলেছিলাম না, সদ্যজাত বাচ্চাদের ভীষণ অ্যাজমা, হার্ট রিলেটেড প্রবলেম ধরা পড়ে, সেইটা। প্রতি বছর 14.5 যত বাচ্চা জন্মায় 100 জনের মধ্যে 14.5টা বাচ্চার হার্ট রিলেটেড নিওনেটাল ডিসঅর্ডার হয়ে থাকে। তার মধ্যে ডান দিকে তাকাও, 5.2% যারা কিছুদিন বাদে আর সার্ভাইভ করে না, করে। স্ট্রোক, এটা খুব কমন জিনিস, ব্রেন স্ট্রোক হতে পারে। ব্রেন স্ট্রোক কিন্তু অ্যাকচুয়ালি তাই, মানে পালমোনারি কোথাও একটা ব্লকেজ হয় তাতে হয়, তবে জেনারেলি সেটা এয়ার পলিউশন নয়। এখানে স্ট্রোক বলতে যেটা হার্টের স্ট্রোকটাই বোঝাচ্ছে, নট সেরিব্রাল। নেক্সট হচ্ছে পিঙ্ক কালারের যেটা ডায়াবেটিস, ক্যাটারাক্ট, লাং ক্যান্সার। ক্যাটারাক্ট হচ্ছে কমের ওপর দিয়ে যায়, আর হচ্ছে লাং ক্যান্সার হচ্ছে যেটা এক্সট্রিম। যে কোনো কান্ট্রির ক্যান্সার রিসার্চ, ইনক্লুডিং স্পেশালি লাং ক্যান্সার, যতগুলো রিসার্চ হয়েছে সবার কিন্তু প্রাইম কজ তোমার পলিউশন, স্মোকিং নয়। এই মানে এই নয় যারা স্মোক করো তারা আনন্দ পেও না, বেসিক রিজনটা কিন্তু পলিউশনই দেখা গেছে, কারণ অনেক নন স্মোকারও এর মধ্যে পড়ে যাচ্ছে। তার থেকে এটা বেরিয়েছে যে পলিউশন ইজ দ্য মেজর কারণ। স্মোকিং তো তোমাদের আছেই, তো সততই থাকবে, কি ছেলে কি মেয়ে। এখন ছেলেদের কমছে, মেয়েদের বাড়ছে পার্সেন্টেজ অফ স্মোকার, সবাইকে মিলিয়েই বলা এই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কারেন্ট প্রবলেম। আমরা সলিউশন চাইছি তোমাদের থেকে। সুবিধা আছে, সুবিধাটা আমরা একটু বাদে আসছি। উন্নতি ডেফিনেটলি হয়েছে, আমাদের আগের যা এয়ার কন্ডিশন এখনের যা এয়ার কন্ডিশন অনেক চেঞ্জ হয়েছে, পজিটিভ কেসও প্রচুর আছে। আর একটু দেখিয়ে নি, এটা হচ্ছে সোর্সটা বাঁদিকে লেখা আছে, artsky.org বলে একটা অর্গানাইজেশন আছে। এরা বছর বছর স্যাটেলাইট ডেটা পাবলিশ করে। স্যাটেলাইট ডেটা না এমনি ভাবে পাওয়া যায় না, সাধারণ মানুষ পেতে পারে না, তোমাকে তার ক্লোজ প্রক্সিমিটিতে ঢুকতে হবে তবেই পাবে, এইভাবে ডেটা বাজারে বিক্রয় না।
সেটা তখনই পাবলিশ হয় যখন একটা কোনো ভ্যালিড সোর্স সেটাকে মার্কেটে আনে। তারপর তুমি গুগলে সার্চ করো, তুমি এরকম প্রচুর প্রচুর পাবে, বাট সবকটাই একটা সার্টেন টাইমের পর বেরোয়। সেরকম এইটা যেটা দেখছো, এটা আমাদের টোটাল ইন্ডিয়ার একটা পিকচার। এখানে একদম বাঁদিক থেকে যদি দেখো, বাঁদিকের ওপরেরটা শাল, তো নিশ্চয়ই শালটা দেখা যাচ্ছে তো, আমার এখানে চাপা পড়ে গেছে কারণ ম্যাম সবই দেখা যাচ্ছে। হ্যাঁ, 2016, দেন 2017, 18, 19, 20। আর যেটা 20 অ্যানোমালি পাচ্ছ, ওটা হচ্ছে 16 থেকে 19, মানে 4 বছরকে তুমি যদি একসাথে দেখতে চাও তার ছবি। এই পাশের সাথে যদি মিলাতে যাও খুব একটা মিল পাবে না। তুমি যদি 4 বছরের ছবিটা একবারে ধরো, এখানে তো 1 বছর 1 বছর করে ধরছো, অনেক রকম ডেটা বাকেটে আসে, 1 বছরের আসে, প্রতিদিনের আসে, 5 বছরের আসে, 10 বছরের আসে। সেরকম 4 বছরের পিকচার হচ্ছে লাস্টেরটা। ওটা যদি বুঝতে না পারো, বাকিগুলো দেখো। বাকিগুলো কি, বাঁ দিক থেকে যত ডান দিক এবং তারপর যত নিচে আসবে, এটা হচ্ছে এরোসল। এরোসল কি কোনো আইডিয়া আছে? হোয়াট ইজ এরোসল? কোথায় থাকে? ফ্লাই অ্যাশের মতো কিছু। হ্যাঁ, ফ্লাই অ্যাশে থাকে। আর কিসে থাকে বাকিরা একটু বলো। এরোসল আর কিসে থাকে? ফ্লাই অ্যাশে তো থাকে, যে কোনো কিছু বার্ন করলেই তার মধ্যে এরোসল থাকে। আমাদের আরো খুব কমন একটা জিনিস, যেটাতে চট করে মনে হয় না যে এরোসল থাকতে পারে, কিসে? স্মোক থেকেও তো হতে পারে। হয়, যে কোনো ধরনের স্মোকই এরোসলের কারণ। আমি বলছি আরো, মানে স্মোক নয়, কোনো ধোঁয়া নয়, বাট স্টিল ইট কন্টেন হাই এরোসল, দ্যাট ইজ ইউর পারফিউম, সরি, বডি স্প্রে, নট পারফিউম, বডি স্প্রে। এই যে মসকিউটো, এই যে হিট হিট যেগুলো হয় না, মসকিউটো রিপেলেন্ট, ককরোচ Yes, ma'am. রিপেলেন্ট, ইনসেক্ট রিপেলেন্ট, সবের মধ্যে এরোসল আছে। ওই যে ফগ বলে একটা বডি স্প্রে আছে না, খুব অ্যাড দেয়, अभी तो फॉग चल रहा है, কেন হ্যাঁ ম্যাম। ফগ কেন? ওরা দাবি করে ওর মধ্যে এরোসল কন্টেন্ট নীল, মানে ওটা পারফিউম বেস দিয়ে বানানো, কিন্তু হাই প্রেসারে ওটা স্প্রে এর মতো বেরোবে। ওই জন্য ও এত ওই নামটাকে বসিয়ে এত মার্কেটে আনো, মাথায় ঢুকিয়ে দেয় দ্যাট ইজ এরোসল ফ্রি। তো এই হচ্ছে আমাদের টোটাল একটা সিনারিও। তো যত যাবে তত দেখবে তোমার, এবার এখানে তুমি বুঝবে কি করে দিস ইজ দ্য কালার কোড। স্যাটেলাইট ইমেজে যখন আসে কালার কোড আসে, কালার কোড পড়তে পড়তে এখন হয়তো খুব কঠিন লাগে, পড়তে পড়তে হ্যাবিট হয়ে যাবে। আমি বুঝিয়ে দিচ্ছি, যত লাইট কালার দেখতে পাচ্ছ সবসময় তাই হয়, হোয়াইট, ব্লুইশ হোয়াইট, তাদের হচ্ছে এরোসল কনসেন্ট্রেশন কম। যত তুমি কালারটা ডিপের দিকে যাচ্ছ, ইয়েলো, ইয়েলো থেকে অরেঞ্জ, ডিপ অরেঞ্জ, ব্রাউন টুয়ার্ডস ব্ল্যাক, দ্যাট ইজ হাই কনসেন্ট্রেশন অফ ইয়োর এরোসল। এটা টোটাল ইন্ডিয়ার স্যাটেলাইট ইমেজ তুমি যদি ওপর থেকে নাও, বছরের একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ধরো ম্যাক্সিমাম পলিউশনটা হয় কবে জানো তো? শীতের পর থেকে হয়, অক্টোবর থেকে ডিসেম্বর, এই টাইমটা ম্যাক্সিমাম। সেই টাইমে তুমি যদি একটা নির্দিষ্ট টাইমে ইভেন্টসটা প্রতি বছর কালেক্ট করো, ধরো অক্টোবরের 15 তারিখ, তাহলে তোমাকে 16 সালেও অক্টোবরের 15 তারিখ ডেটা নিতে হবে। ওরা তো রোজই নিচ্ছে, তোমাকে ক্যাপচার কালেক্ট করতে হবে ওটা। স্যাটেলাইট তো আর 365 দিনই কালেক্ট করছে। সেরকম ভাবে ধরো 15ই অক্টোবর যদি হয়, তাহলে 5টা বছরের 15ই অক্টোবরের ডেটা নিয়ে তুমি দেখলে এই হচ্ছে কন্ডিশন। এবার ওয়েস্ট বেঙ্গলের জায়গায় চলে আসো। ওয়েস্ট বেঙ্গলটা দেখো আস্তে আস্তে উন্নতির দিকেই আছে। 18 সালে হিউজ, ম্যাক্সিমাম হচ্ছে 18, তারপরে 19 একটু ফেডেড হয়েছে, 20 তো সবাই ফেডেড হয়ে গেছে বিকজ অফ লকডাউন। এটা হচ্ছে কন্ট্রোল করতে পারলে কি হতে পারে তার একটা ছবি। 2020-র মতন কন্ট্রোল কোনো বছর হবে না, এবং বন্ধ করে কোনো দেশই বসে থাকতে পারবে না। এক যদি করোনা না আবার আসে, বন্ধ করে বসে থাকতে তোমাকে কেউ বলবে না, বাট লিমিটেড ইউজ, প্রপার ইউজ, সেইটা যদি করতে পারো তাহলে কি ইমপ্রুভমেন্ট হয় সেটা একটা দেখিয়েছে। আর একটা দেখিয়েছে যে স্টেট ওয়াইজ কে কিরকম ইমপ্রুভ করেছে। তুমি দেখো মহারাষ্ট্র, গুজরাট, এই সাইডটা একটু কেউ কি খেয়াল করেছো? এদের কিন্তু প্রচুর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, সেই তুলনায় কিন্তু এরা কম দেন দ্য ইস্টার্ন রিজিয়ন। ইস্টার্ন মানে আমাদের টুকু, ওই পাশটুকু যাচ্ছে না, বললাম না ওই পাশটুকু নিয়ে খুব একটা ডেটা পাওয়া যায় না।
আই ডোন্ট নো ওয়াই, বাট পাওয়া যায় না, এটা আমি দেখেছি। তুমি একটু ওয়েস্টার্ন বেলটা দেখো তো। ওদের একটা, অনেকে বলে ওদের একটা বড় কারণ হচ্ছে অ্যারাবিয়ান সি, মানে সি সাইড বলে ডিসপার্সড হয়ে যায়, যেটা আমাদের ক্ষেত্রেও সি আছে, কিন্তু অতটা রিফ্লেকশন কিন্তু নেই। আমাদের এদিকে কিন্তু পলিউশন লেভেল ফার হাই, বে অফ বেঙ্গলের ওপর পলিউশন কিন্তু বেশ হাই কম্পারেটিভ টু দা ওয়েস্ট রিজিয়ন। তো এই একটা যে এগুলো জেনারেল ডেটা বছরের নির্দিষ্ট সময় পাবলিশ হয়, এগুলোর উদ্দেশ্যই তাই যে এই ধরনের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা বিভিন্ন ধরনের অর্গানাইজেশন, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, তারপরে সিপিসিবি পলিউশন কন্ট্রোল বোর্ড, আরো অনেক মানে বড় বড় নামের শর্ট ফর্মে গভর্নমেন্টের প্রচুর অর্গানাইজেশন আছে, সব মনেও থাকে না। তো এই এরা কি ধরনের নেক্সট কি ধরনের রুলস, কি ধরনের স্টেপস নেবে, তার জন্য এগুলো হচ্ছে কিছু মানুষের ডেটা সার্ভ করতে হয়। সেই ডেটার একটা হচ্ছে এটা, ঠিক আছে। এর পরের দিন আমরা এই আরো কিছু ডেটা এবং হোল ওয়ার্ল্ড এর কিরকম কি পার্সপেক্টিভ কি এটা আমরা একটু নেক্সট দিনকে দেখবো, বলি দেখবো। এগুলো নিয়ে আর কালচার করতে হবে না, এখন যা বলবো সেগুলো দেখবে এমনি মাথায় থেকে যাবে। এখানে আমি আমার শেয়ারিংটা স্টপ করছি। কারোর যদি কিছু বলার থাকে বলতে পারো, আদারওয়াইজ আমি একটু একটা ল্যাবের একটা পেপার একটু মানে টপিক একটু ডিসকাস করবো, এগুলো মনে রাখার দরকার। আচ্ছা, আবার এটাই শেয়ার হয়ে গেল। এইবার মনে হয় হবে। এই হয়েছে। আচ্ছা, আমরা আজকে অ্যালকাইলিনিটি রিলেটেড কিছু জিনিস ডিসকাস করবো, কিছু কোশ্চেন অ্যান্সার তোমরা আলোচনায় পড়বে, কিন্তু চুপচাপ শুনবে না, ঠিক ভুল যা হবে বলবে, এটা পরীক্ষা নয়, নম্বর চলছে না। আচ্ছা, অ্যালকালিনিটি বেসড অন হুইচ এলিমেন্টস, বলতে পারো কেউ, এনিওয়ান, যে কেউ বলো, কোনো অসুবিধা নেই, জাস্ট একটা লাস্ট 15 মিনিট একটু ইন্টারেক্ট করি। কোন কোন এলিমেন্ট বা কোন কোন র্যাডিক্যাল দেখা হয়? মানে কেউ? ম্যাম ম্যাম মানে ওএইচ মাইনাস কোন কোনগুলো, মানে ওই ক্যালসিয়াম কার্বনেট এইগুলোর কথা বলছেন, মানে আয়ন গুলোর কথা র্যাডিক্যাল, বলছেন? হ্যাঁ র্যাডিক্যাল আয়ন। একজন বলতে শুরু করেছিলে, বলো, সেই বলো, অর্পণ বোধহয়। ম্যাম ওএইচ মাইনাস আয়ন দেখাও। আর এটা কমপ্লিট, এবার ল্যাব তো সবাইকে বলছি। কার্বনেট বাইকার্বনেট। রাইট, এটা কমপ্লিট অ্যান্সার এবার দেবে। The presence of hydroxyl radical, carbonate radical and bicarbonate radical. Upon all these three, the alkalinity depends. একটা জলের অ্যালকালিনিটি এইগুলোর উপর ডিপেন্ড করে। একদম স্ট্রেট ফরওয়ার্ড ছোট ছোট অ্যান্সার দেবে, যাতে 5-7টা কোশ্চেনের পর যে কোশ্চেন করছে ভাইভা সে যেন আর কোশ্চেন না করে, তোমাকে ছেড়ে দেয়। শুরুতে যত আমতা আমতা করবে তত সে তোমাকে পেছনে টেনে নিয়ে যাবে। আচ্ছা, নেক্সট, কজ এটাই, প্রেজেন্স অফ হাইড্রক্সাইড কার্বনেট, যদি বলে কি কারণে হয়, বলবে এইগুলোই, জলে যদি কোনোভাবে এসে যায় তাহলে জল অ্যালকালাইন হতে থাকে। কোন কোন পাঠানো পিপিটির কোন কোনগুলো এবার ভাইভার জন্য করবে সেগুলো আমি একটু বলে দিই আবার। এইটা খুব আসে, খুব কম লোক বলতে পারে। অ্যালকালিনিটি করকমের হয়, বিভিন্ন নাম হয়। ভেনলফথেলিন অ্যালকালিনিটি হয়, হাইড্রক্সাইড অ্যালকালিনিটি বলেও অনেক জায়গায় পরিচিত। অনেকে ফেনফথ্যালিন বলে না, হাইড্রক্সাইড অ্যালকালিনিটি বলে। both are same, and the second one is total alkalinity or methyl orange alkalinity. That doesn't mean যে মিথাইল অরেঞ্জ ছাড়া আর কোনো ইন্ডিকেটরে হওয়া সম্ভব নয়। যদি কখনো জিজ্ঞাসা করে যে পরীক্ষা নেবে যে মিথাইল অরেঞ্জ কেন, আর কি কিছু নেওয়া সম্ভব, বলবে আরো ইন্ডিকেটরে সম্ভব, যেই ইন্ডিকেটরের পিএইচ একটু অ্যাসিডিক রেঞ্জে হবে তাকে দিয়েই করা সম্ভব, কিন্তু আমরা এখানে মিথাইল অরেঞ্জ দিয়ে করেছিলাম। রেঞ্জ অফ পিএইচ, একটা ইন্ডিকেটরকে আমরা কিভাবে চুজ করি, এখানে যে দুটো ইন্ডিকেটর নিলাম, কেন নিলাম না, ডিপেন্ডস অন দা পিএইচ।
ফেনোলফথেলিন নিচ্ছি কেন না হাইড্রোক্সাইড, স্পেশালি হাইড্রোক্সাইড and half of carbonate will give positive response at the pH range 8 to 10 or around 10. Around 10 এ হাইড্রোক্সাইড রেসপন্স করবে, তাই ওকে ধরতে গেলে আমার এমন ইন্ডিকেটর লাগবে যার পিএইচ ওই 10 এর রেঞ্জে আসে। আর আরেকটা হচ্ছে এমন একটা ইন্ডিকেটর লাগবে যেখানে হাইড্রোক্সাইড, কার্বনেট, বাইকার্বনেট all are response. So that must be in the acidic region. That's why we choose methyl orange. সেম রেঞ্জে যদি আরো কিছু থাকে, একটা মিক্সড ইন্ডিকেটর হয়, মিথাইল অরেঞ্জ, ব্রোমোক্রেসল, এই দুটো তিনটে মিশিয়ে করা হয়। এর ম্যানুয়ালও আমি পেয়েছিলাম, যাই হোক তোমাদের এটা বানাবার সময় আমি সোজাটা দিয়েই বানিয়েছি। তো এটা দিয়েও হয়। তো এই দুটো কি, কেন, কোনটায় ধরা পড়ে? প্রথমটায় হাইড্রোক্সাইড অ্যান্ড হাফ অফ কার্বনেট, এটা ভুলো না কিন্তু, হাফ অফ কার্বনেট। আর পরেরটাতে হচ্ছে যা আছে কার্বনেটটা, বাইকার্বনেট এবং নরমালি যা কার্বনেট ছিল, তিনটে একসাথে। ইউনিট, এটা সবার ইউনিট সেম, এটা ভুল হবে না আমি জানি, এমজি পার লিটার অর পিপিএম, পার্টস পার মিলিয়ন। কি ইন্ডিকেট করে? একটা কথা বলি, ওয়াটার যে প্যারামিটার হয় গভর্নমেন্ট না, এরপরে একদিন দেখাবো, ওয়াটার, এয়ার, এইসবের একটা গাইডলাইন বা ইন্ডেক্স আছে যেটা গভর্নমেন্ট প্রোভাইডেড, ইউ হ্যাভ টু ফলো দ্য ইন্ডেক্স। তো তাতে শুধু অ্যালকাইলিনিটি বলে কোনো ইন্ডেক্স নেই, ক্যালসিয়াম আছে, ক্রোমিয়াম আছে, আয়রন আছে, আলাদা আলাদা ফর্মে আছে, কিন্তু ওইরকম শুধু অ্যালকালি বলে কিছু নেই। বাট অল ওভার একটা দেখা গেছে আইডিয়াল রেঞ্জ হচ্ছে 100 to 180, এর মধ্যে বাকিগুলোও একটু লেভেলের মধ্যে থাকে, মানে আপ টু 200। মনে রাখবে হার্ডনেস আর অ্যালকালিনিটি মোটামুটি আপ 200 এর মধ্যে থাকলে অল পারপাস সার্ভ করে, খেতেও পারবে, চান করতেও পারবে, বাকি কাজও করতে পারবে। ইন্ডাস্ট্রি রিলেটেডটা এইভাবে বলা সম্ভব নয়, তোমার কি ম্যানুফ্যাকচার তার উপর ডিপেন্ড করে। তো আপ টু 200 চলবে। অনেক জায়গায় কিন্তু এই লেভেলটা জিজ্ঞাসা করে যে এই যে ল্যাবটা যে করলে বাড়িটা কখনো টেস্ট করে দেখেছো, বা ছেড়ে দাও, হয়তো কোভিডে টেস্ট করতে পারোনি, জানো কত অবধি চলতে পারে? বলবে 200 হার্ডনেস বা অ্যালকালিনিটি 200 ppm বা 200 mg per লিটার অবধি আমরা নিতে পারি। আচ্ছা, কি করে করি তো জানো, এখানে প্রসেস আর কিছু বলার নেই, থিওরিটা একটু ভালো করে দেখে রাখবে, কি রিয়াকশনস হচ্ছে একটু জেনে রাখবে। অনেকের ধারণা অনলাইন হয়ে গেছে, ল্যাবের পরীক্ষা হবে না, ল্যাবের পরীক্ষা শুধু আমাদের খাতা দেখে ছেড়ে দেবে, এটা খুব ভুল কথা। অনলাইনে সব হয়, আমরা যদি তোমাদের লিখে দেখাতে পারি তো তোমরা কেন লিখে দেখাতে পারো না? হাইড্রোক্সাইড, কার্বনেট, বাইকার্বনেট, তিন ধরনের জিনিস থাকতে পারে, যেটা তুমি বললে কি রিয়াকশন হয়। আমরা যখন অ্যাসিড দিতে থাকি তখন the hydroxide transfer to water, carbonate transfer to bicarbonate first when we add phenolphthalein. যখন মিথাইল অরেঞ্জ অ্যাড করি all the bicarbonates are transferred to water and carbon dioxide, and that time the color change happens. তো এই বেসিক রিয়াকশনস গুলো মাথায় রাখবে, এগুলো খুব সহজ, এগুলো জানো না এরকম কেউ নেই, কিন্তু তখন মনে করাটাই হচ্ছে আসল খেলা। আচ্ছা, প্রসিডিওর, বুড়েট, পিপেট, এ আর দেখাচ্ছি না, চেনো। আচ্ছা, কালার চেঞ্জ গুলো মনে রাখবে, যেমন ধরো ফেনোলফথেনে কি কালার হয়, পিঙ্ক থেকে কালারলেস হয়, অ্যালকালিতে পিঙ্ক, কালারলেস হয় অ্যাসিডে। উল্টে দিও না যেন, লোকে উল্টে দেয়, পিঙ্ক হচ্ছে অ্যালকালি, অ্যাসিডে কালারলেস। এই জন্যই এগুলো ছবি জোগাড় করে করে দিয়েছিলাম যাতে মাথায় থাকে। মিথাইল অরেঞ্জে কি হয়, ইয়েলো, দ্যাট গোস টু অরেঞ্জ। তবে যত ভালো ইয়েলো আর রেড এখানে দেখতে পাচ্ছ, ল্যাবে অত ভালো দেখা যায় না, কখন যে হলুদ থেকে লাল হয় ধরা যায় না। মিথাইল অরেঞ্জ খুব ট্রাবল দেওয়া একটা ইন্ডিকেটর, যাই হোক তোমাদের ফেস করতে হচ্ছে না ভেবে কাজ। ক্যালকুলেশনটা মাথায় রাখবে, ক্যালকুলেশন মানে ফর্মুলা, ডেটা কত ml দিয়েছো। আচ্ছা শোনো, প্রসিডিওর কেউ মনে রাখতে যাবে না, এই এত ml নিলাম তাতে এত ml অ্যাড করলাম, তারপর তো আমি চেক করলাম,
ওইসব কেউ জিনিসা করে না। প্রসিডিওর কেউ মনে রাখতে যাবে না, মনে রাখবে হচ্ছে কি কি রিয়েজেন্ট উই হ্যাভ অ্যাডেড। ওই রিয়েজেন্টটাও একটু দেখিয়ে দিচ্ছি, কি কি রিয়েজেন্ট অ্যাড করেছো সেটা ভুললে চলবে না। আর ফর্মুলাটা দুটোর ক্ষেত্রেই সেম, ফেনথ্যাইল ইন্ডিকেটর বা মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর যাই ব্যবহার করো না কেন, সেটা হচ্ছে কতটা অ্যাসিড লেগেছে, তার কতটা নর্মালিটি ইন্টু 50 ইজ দ্য ইকুইভ্যালেন্ট পয়েন্ট অফ ক্যালসিয়াম কার্বনেট। কারণ সবকিছু আমরা ক্যালসিয়ামের রেসপেক্টে বার করি, ইট ইজ ইজি টু ডিপোজিটেড, দ্যাটস ওয়াই, নো আদার রিজন। যদি বলে কিসের রেসপেক্টে বার করি, হার্ডনেস আর অ্যালকালিনিটি দুটোই ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে করি। অন্য কিছু করা সম্ভব, বলবে হ্যাঁ করা সম্ভব, তবে তার ক্ষেত্রে ইন্ডিকেটর আর টাইট্রেন্ট ভ্যারি করে যেতে পারে। আর তাকে আমরা থাউজেন্ডে নিই কেন, থাউজেন্ডে নিই হচ্ছে ওটাকে লিটারে কনভার্ট করার জন্য, কারণ তুমি এতক্ষণ এমএল এ হিসেব করছিলে। এমএল এ খুচরো হিসেব তো দিলে চলবে না, তোমাকে লিটারে নিতে হবে, তো সেই লিটারে নেওয়ার জন্য থাউজেন্ডে কনভার্ট করা। আর ডিভাইডেড বাই ভলিউম অফ স্যাম্পল টেকেন। এই জিনিসটা কিন্তু অনেকের ক্ষেত্রেই ম্যাচ করে। আমি চেষ্টা করেছি যতগুলো একই রকম মানে ক্যালকুলেশন, সেগুলো একই জিনিস দেওয়ার। অন্য কোথাও দেখতে যাবে বা অন্য কোনো ম্যানুয়াল যদি ভবিষ্যতে পাও, দেখবে বিভিন্ন ফর্মুলা আছে। এটাই হচ্ছে মনে রাখার সহজ উপায়। সেরকমই হচ্ছে মিথাইল অরেঞ্জ বা টোটাল, এটা একটু মাথায় রাখবে। আর আমি ইয়েতে দেখিয়ে দিই, দাঁড়াও, মেটেরিয়ালস রিকোয়ার্ডটা কোথায় গেল, ব্যাপারটা। মেটেরিয়ালস কি কি লাগে, সালফিউরিক অ্যাসিড লাগে, দু ধরনের ইন্ডিকেটর লাগে। লাগে বলতে এই দুটোই, জল তো তোমাকে নিতেই হবে, ওয়াটার না নিলে আর স্যাম্পল না নিলে আর টেস্ট কি করবে। রিয়েজেন্ট যদি বলে তিনটে, অ্যাসিড অ্যান্ড দিস টু ইন্ডিকেটর, এই দুটো হচ্ছে মেন আমাদের রিয়েজেন্ট অ্যালকাইলিনিটি টেস্ট করতে লাগে। আর হার্ডনেসে যদি লাগে তাহলে হয়তো বাফারের নাম করতে ভুলবে না, মোস্ট অফ দ্য কেসেসে বাফারের নাম না করলে কিন্তু রিয়াকশনটা ইনকমপ্লিট থেকে যায়। উইদাউট বাফার তুমি ওই টাইট্রেশন কোনোদিন সেরে উঠতে পারবে না। তো হ্যালো ম্যাম। হ্যাঁ, আপনার কোনো ভয়েস আসছে না। লাফাচ্ছে না, এক সেকেন্ড একটু ভাবো। Hello. দাঁড়াও, আমি বন্ধ করবো। দাঁড়াও, কতগুলো প্রশ্ন আমি রাখছি, একটু দেখো। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ না তো? না ম্যাম, দেখতে পাচ্ছি না। দাঁড়াও, স্ক্রিনটা হ্যাং করে দেবো। মিটিংটা এটাই একটা, হ্যাঁ আচ্ছা। এবার কিছু কোশ্চেন, কিছু আনকমন, ধরো যেগুলো তোমাদের দেওয়া হয়েছে সেগুলো তো ওই যে বললাম, যদি সহজের উপর দিয়ে যায় তাহলে ওগুলো, যেমন তোমাদের থিওরিটা গেল, কমন পেপারের উপর কমন কোশ্চেনের উপর দিয়ে বেরিয়ে গেল। আজও একটা পরীক্ষা হচ্ছে কেমিস্ট্রি, তারও কোশ্চেন একটু আগে দেখলাম খুবই ভালো হয়েছে। যাই হোক, ভালো হলেই ভালো। কিছু কোশ্চেন আমি তোমাদেরকে কনসেপচুয়াল বেসড বলছি, একটু নিজেরা বলার চেষ্টা করো। কোন সোর্স, চারটে সোর্স আমি বলছি, সারফেস ওয়াটার, আন্ডারগ্রাউন্ড ওয়াটার মাটির তলার জল, মাটির ওপরের জল, বৃষ্টির জল আর সমুদ্রের জল, এই চারটের মধ্যে কোনটা মনে হয় অ্যালকালিনিটি বা হার্ডনেসের দিক থেকে সবচেয়ে সেফ, মানে কম, বলতে পারো? হার্ডনেস বা অ্যালকালিনিটি চেক করলে এর মধ্যে কোনটা কম হয় হতে পারে? ম্যাম, চারটে অপশন আরেকবার একটু বলবেন? মাটির ওপরের জল, মাটির নিচের জল, বৃষ্টির জল, সমুদ্রের জল। ম্যাম রেন ওয়াটার হবে কি? ইয়েস, ট্রু, বিকজ রেন ওয়াটার ইজ অ্যাসিডিক। ডিস্টিল জল। অ্যাসিড না, না ডিস্টিল নয়, অ্যাসিডিক। ওটাকে ডিস্টিল ওয়াটার হিসেবে কাজে লাগাতে পারবে না, অ্যাসিডিক হয় একটু, মানে অ্যাপার্ট ফ্রম অ্যাসিড রেন। নর্মালি যদি কোনো তুমি ধরে নাও যে পলিউটেড ফ্রি এরিয়া, তাহলেও তুমি দেখবে একটুখানি অ্যাসিড। আচ্ছা, তোমার বাড়িতে যে রিজার্ভারটা আছে, ওয়াটার রিজার্ভার,
সেই ওয়াটার রিজার্ভার তুমি কোন ক্যাটাগরিতে ফেলতে চাও তার ওয়াটার টেস্ট হবে। তুমি কোন ক্যাটাগরির টেস্টে দিতে চাও, এই চারটে অপশনেই, সারফেস ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার, বৃষ্টির জল, না সমুদ্রের জল, এই চারটের কোনটার মধ্যে ফেলবে তোমার ছাদে যে ওয়াটার ট্যাঙ্কটা আছে তার জলকে? ম্যাম গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটার গ্রাউন্ড ওয়াটারে ফেলবো। না, গ্রাউন্ড ওয়াটার। আমি কিন্তু তার সোর্স জিজ্ঞাসা করিনি, আমি বলিনি যে জলটা তুমি ট্যাঙ্কে কোথা থেকে তুলেছো, সাপ্লাই ওয়াটার নিয়েছো না গ্রাউন্ড ওয়াটার নিয়েছো, আমি জানতে চাই। রিজার্ভারে জল আছে, এইবার ওই জলটাকে তুমি কোন ইয়েতে ট্রিট করতে চাও, কোন ক্যাটাগরিতে ফেলতে বললে কোন ক্যাটাগরিতে ফেলবে। দ্যাট ইজ সারফেস ওয়াটার, জেনে রাখো। হ্যাঁ, সারফেস ওয়াটার, কারণ ওটা এখন সারফেসের উপরে আছে, ওর উপর প্রেজেন্ট যা এফেক্ট পড়বে সেটা সারফেস ওরিয়েন্টেড এফেক্ট পড়বে, আর কিছু না। তো এখন ওটাকে সারফেস ওয়াটার হিসেবে তোমাকে ট্রিট করতে হবে, সে তুমি জলটা যেখান থেকেই ভরে থাকো না কেন। আচ্ছা, পিঙ্ক, হুইচ ইন্ডিকেটর ইজ ইন পিঙ্ক, কোনটা পিঙ্ক কালার শো করে এটা জানো। phenolphthalein, and in which state, that is alkaline state, এটা কিন্তু ভুললে চলবে না। টেম্পোরারি হার্ডনেস, টেম্পোরারি হার্ডনেস কোন অ্যালকালিনিটি ডিপেন্ডেন্ট যে তিনটে প্যারামিটার আছে, দুটো একসাথে, কিন্তু সিলেবাসে দেখবে দুটো একসাথে আছে, হাইড্রোক্সাইড, কার্বনেট আর বাইকার্বনেট, এই তিনটের মধ্যে হার্ডনেস মূলত টেম্পোরারিটা কার উপর বেসড আছে? অ্যালকালিনিটি তিনটে কারণেই হতে পারে, তার মধ্যে টেম্পোরারি হার্ডনেসটা কোন অ্যালকালিনিটি কম্পোনেন্টের জন্য আসতে পারে? টেম্পোরারি হার্ডনেস ম্যাম কার্বনেট আর বাইকার্বনেট। টেম্পোরারি বললে বাইকার্বনেট বলবে, হাইড্রোক্সাইডের জন্য একবারেই আসবে না। তুমি যদি তোমার বাড়ির জলটা টেস্ট করে দেখো শুধুই হাইড্রোক্সাইড পাচ্ছ, তাহলে ওর হার্ডনেস খুব লো, ইউ হ্যাভ টু অ্যাড সাম হার্ড সাবস্টেন্স, ও তাহলে খাওয়ার একদমই যোগ্য নয়, ওকে তো ফিল্টার করতেই যেও না, তারই কিছু থাকবে না। যদি দেখো তোমার ট্যাঙ্কের জলটাতে কার্বনেট বা বাইকার্বনেট আছে, যদি বাইকার্বনেট থাকে তাহলে বুঝবে টেম্পোরারি হার্ডনেস, হার্ডনেসের লেভেলটা একটু কম, চলবে 200, ওই 200 এর আশেপাশে আছে ধরতে পারো। যদি দেখো কার্বনেট কনসেন্ট্রেশন হাই, অ্যালকালিনিটি টেস্ট করে দেখো কার্বনেট খুব হাই হয়ে গিয়েছে, তাহলে বুঝবে জল ভালো রকমের হার্ড আছে, তোমাকে একটা পিউরিফায়ার বা কিছু লাগাতে হবে, আরো টারো হোক বা লাগাতে হবে। এদিকে তোমার জলে বাইকার্বনেট কার্বনেট কিছুই নেই, কিন্তু তুমি আরো বসিয়েছো, তাহলে কিন্তু সেই জলের আর কিছু রইলো না, সব তাড়িয়ে দিয়েছো তুমি, ও অলমোস্ট মানে গুড ফর নাথিং একটা জিনিস খাচ্ছ। ঠিক আছে, এগুলো একটু কমন ইয়ের মধ্যে জিজ্ঞাসা করে এগুলো। আচ্ছা, একটা জিনিস জেনে রাখো, এটা আমি পড়াইনি বলে দিই, ওই জন্য আর জিজ্ঞাসা করছি না, সেটা হচ্ছে এই যে অ্যালকালিনিটি যে তিন ধরনের হয়, কার্বনেট, বাইকার্বনেট আর হাইড্রোক্সাইড, এর মধ্যে হাইড্রোক্সাইড আর বাইকার্বনেট কোনোদিন একসাথে থাকবে না, হয় তিনটে থাকতে পারে সেটা আলাদা জিনিস, শুধু এই দুটো কম্বিনেশন থাকবে না, কারণ হাইড্রোক্সাইড আর বাইকার্বনেট মানে OH মাইনাস আর HCO3 মাইনাস, এরা রিয়াকশন করলে কিন্তু কার্বন ডাই অক্সাইড আর জল তৈরি করে ফেলে, মানে এরা নিজেদের মধ্যে রিয়াকশন করে ফেলে, কার্বনেটে কনভার্ট হয়ে যেতে পারে, আরো ভাঙলে কার্বন ডাই অক্সাইড হয়ে যেতে পারে, কিন্তু তুমি কিন্তু এই দুটোকে একসাথে কখনো জলের মধ্যে পাবে না, সে যেখানকার জলই টেস্ট করো না কেন, মনে রাখবে হাইড্রোক্সাইড আর বাইকার্বনেট, ঠিক আছে, ও দুটো একসাথে কখনো হয় না। আচ্ছা, টু মাচ অ্যালকালাইন ওয়াটার কি ডিসঅ্যাডভান্টেজ হতে পারে তোমার ডেইলি লাইফে? একটা জল ইউজ করছো প্রচন্ড অ্যালকালাইন, কি হতে পারে, সমস্যা কি দেখা দিতে পারে? এটাই লাস্ট, আর হাত দেওয়া হবে না, বলতে পারো? একটা জল প্রচন্ড অ্যালকালাইন হাই, এটা তোমার কি সমস্যা হতে পারে? স্কেলিং প্রবলেম হবে, যা হার্ডনেস এর সমস্যা সেটাই হবে, সাবান দিলে ফেনা হবে না, এই খেতে গিয়ে খুব একটা বুঝবে না, খেতে উল্টে টেস্টি লাগবে, ভারী তো হবে একটু,
মিনারেল গুলো থাকবে, খেতে ভালো লাগবে দেখবে, ঠিক আছে। আর যদি খুব লো অ্যালকালি হয় তাহলে কি হবে, খুব লো অ্যালকালি হলে বডিতে মিনারেল কন্টেন্ট কমে যাবে, খেতে গেলে জলটা অস্বাভাবিক পাতলা লাগবে, হালকা লাগবে, টেস্টটা মিটবে না, খেয়ে যাচ্ছ কিন্তু তৃষ্ণা মিটছে না। সেটা তার মানে হচ্ছে আইদার তোমার শরীরে গন্ডগোল, সে তো হতেই পারে, খুব বেশি ক্লান্ত, প্রচুর জল টানছে, সেটা হতে পারে, খুব গরম পড়েছে। আরেকটা হতে পারে জলটার মধ্যে মিনারেল কন্টেন্ট খুব লো, তাই লাগছে বেশি পরিমাণে, দুটোই হতে পারে। মিনারেল কন্টেন্ট ইজ আ হিউজ ম্যাটার ফর ডেইলি লাইফ। ইন্ডাস্ট্রিতে গেলে তো সে তো আছেই, সে তো বয়লারের প্রবলেম, যদি কোনো মেডিসিনাল পারপাস, কোনো খাবার দাবার তৈরিতে, ফুড প্রোডাকশন হয় তাহলে এক ধরনের প্রবলেম। কনস্ট্রাকশনের সময় টু মাচ অ্যালকালাইন ওয়াটার হলে ওই যে সিমেন্টের কংক্রিট টংক্রিট তৈরি হয় ওর কম্পোজিশনে হ্যাম্পার করে, টু মাচ অ্যালকালি ঢুকে যায় তার মধ্যে। এমনি সিমেন্টের মধ্যে ক্যালসিয়াম আছে, তার মধ্যে সেটাকে গোলার সময় তুমি যদি আবার প্রচন্ড অ্যালকালাইন ওয়াটার নাও তাহলে পরে গিয়ে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন হাই হয়ে ব্রেক টেক করে যেতে পারে, অনেক হাঙ্গামা হতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো, এই যে কোশ্চেন গুলো বলছি এগুলো প্রত্যেকটাই হয়তো প্রথমবার শুনছো। এটা বলছি এই কারণেই, মানে খুব আনকমন কিছু হলে তখনই এটা আসতে পারে, আদারওয়াইজ এটাকে নিয়ে ওরা কারণ নেই। বা অনেক সময় হয় কি, কোনো ছেলে যখন শুনে বলবে তাহলে ভালো উত্তর দেওয়াটাই তাহলে ভুল, কি বলেন, মানে কোনো ছেলে যদি খুব ভালো উত্তর দেয় তখন আমরা মাঝে মাঝে দেখি যে এই কনসেপ্টুয়াল কোশ্চেন গুলো সে বলতে পারে কিনা। তার মানে এই নয় যে সে বলতে না পারলে তার নম্বর কমে যাবে, বাট আমরা দেখি যে কনসেপ্ট কার ভালো আছে, এটা আমরা একটু দেখি মাঝে মাঝে। সেটা আমরা যখন বাইরে পরীক্ষা নিতে যেতাম তখনও দেখতাম। এই, ঠিক আছে, তাহলে এই রইলো। তোমাদের যদি কিছু জিজ্ঞাসা, কিছু বলার থাকে বলতে পারো। খাতাটাকে ভালো করে স্ক্যান ট্যান করে তৈরি করো, সুন্দর করে বানাবার পর, মানে স্ক্যান করার পর একটু উল্টে উল্টে দেখবে যে কিছু কেটে কেটে গেছে কিনা, কেঁপে গেছে কিনা, ঝেবড়ে গেছে কিনা, হ্যাঁ দেখবে। তারপরে কিছু আছে কালো কালো হয়ে যায়, ওগুলো যেন না হয়, ঠিক আছে, ওগুলো একটু দেখবে। এই, আর কিছু না, আর কিছু থাকলে বলো, নয়তো আমি এখানেই শেষ করি, আমাদের আবার পরের ক্লাসের টাইম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই অবধি থাক নাকি? ওকে মানে ম্যাম এগুলো কবে জমা নেন, এখন থেকে যে স্ক্যান করে রাখবো? এটা যেরকম কাউন্সিল বলবে সেরকম। স্যার যখন ওই টপ পেজটা দিয়েছে, ফ্রন্ট পেজটা দিয়েছে, তার মানে আসছে, আর দিন আসন্ন, তোমরা করতে থাকো, দিন বেরোবে। তবে এমন হবে না যে আজ বলে কাল চাইবে, হয়তো দেবে, বাট তোমরা রেডি করতে থাকো, ঠিক আছে। কারণ এতদিনে পরীক্ষা হয়ে যাওয়ার কথা, আমরা একবারও এক্সপেক্ট করিনি যে কাউন্সিল এটাকে অগাস্ট অব্দি টেনে নিয়ে চলে আসবে। আমরা ভেবেছিলাম রিটেনের 7-8 দিনের মাথাতেই শুরু করে দেবে। যাই হোক, দে হ্যাভ সাম আদার প্ল্যান মেবি। ওকে, তাহলে আমি এখানেই রাখলাম, বেরোলাম আমি তাহলে, বাই। থ্যাংক ইউ ম্যাম।